নমস্কার, আমি অঞ্জন নন্দী ব্রাইটনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ এমন একটি মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো, যিনি নাটক জগতের এক বিশিষ্ট নাম, আমার এবং আপনাদের সকলের প্রিয় অঞ্জন কাঞ্জিলাল। চলুন আজকে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে জেনে নেবো, তুমি কেমন আছো? হ্যাঁ, মাঝখানে একটু খারাপ ছিলাম, এখন আবার ভালো আছে। আসলে শিল্পীদের ভালো থাকা আর খারাপ থাকাটা ডিপেন্ড করে আহ, সে কখন কাজের মধ্যে আছে আর কখন কাজের মধ্যে নেই। কাজের মধ্যে থাকলেই আমরা ভালো থাকি। এখন একটা কাজ চলছে, তো রিসেন্টলি একটা কাজ শেষ করে এলাম দিল্লিতে, তো ভালো আছি এখন। তো তুমি তো নাটক জীবনে অনেক দিন ধরে আছো। এই নাটক জীবনে তোমার শুরুটা কীভাবে, মানে কীভাবে এসেছো? এ তো মানে 50 বছর আগের কথা। 6 বছর বয়স তখন আমার, 6-7 বছর বয়স তখন। আমার থিয়েটারের প্রতি ইন্টারেস্ট তৈরি হয় আর কি। আমার মামা, এক মামার, অ্যাকচুয়ালি আমার মামার বাড়িটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, মানে উনি সম্পর্কে মায়ের তরফে আমার দাদু। তো ওখানে আমি একটি থিয়েটার দেখেছিলাম, জাস্ট পাড়ার থিয়েটার আর কি। তো সেটা দেখার পরে আমি, সে অদ্ভুত, মানে ওই বয়সে 6-7 বছর বয়সে আমি যে নাটকটা দেখেছিলাম তার নাম ছিল বেকারের জ্বালা। তো তখন আমার বয়সও নয়, এবং আহ, এই বক্তব্য বোঝার মতো মানসিকতাও তৈরি হয়নি, কিন্তু সামহাও নাটকটা আমার জীবনে এমন সাংঘাতিকভাবে প্রভাব ফেলে যে আমি তারপরেই, আমার ছোটোবেলাটা কেটেছে গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গায় আমাদের এটা খুব পুরনো, মানে কয়েকশো বছরের পুরনো বাড়ি। তো সেই বাড়িতে বহু মানুষ একসাথে থাকতো, আত্মীয় স্বজন, প্রায় 28 জন সেই বাড়ির মেম্বার ছিল। তো সেই বাড়ির ছাদে আমি শুরু করি আমার জীবনের প্রথম থিয়েটার আর কি, ওই বাড়ির বাচ্চাদের নিয়ে। তো সেই শুরু বলতে পারো সেখান থেকেই। তারপরে তো আস্তে আস্তে পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়ি, পড়া কমপ্লিট করি, তারপরে থিয়েটারে অনার্স করি, মাস্টার ডিগ্রি করি, পিএইচডির কাজ অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু শেষ হয়নি ওটা। আহ, চলছে, মানে প্র্যাকটিক্যাল কাজটা চলছেই আর কি। তো তোমার ছোটোবেলাটা কেমনভাবে কেটেছে, মানে কীভাবে, মানে তুমি কি দুষ্টু ছিলে না শান্তশিষ্ট ছিলে? না, আমি না, যত বড় হয়েছি তত বোধহয় একটু দুষ্টু হয়েছি আর কি। ছোটোবেলাটা বেসিক্যালি আমি শান্তই ছিলাম, মানে আমার নামে খুব একটা কমপ্লেন টমপ্লেন আসতো না। আমার বদমাইশিগুলো ছিল যেগুলো মাথা দিয়ে, মানে ইতিহাস পড়তে ভালো লাগতো না, তো ইতিহাসের খাতায় একটা ভুলভাল লিখে দিয়ে চলে এসেছিলাম। তারপরে সে খাতাটা লুকিয়ে রেখে দিয়েছিলাম, উইকলি টেস্টের রিপোর্ট বেরিয়েছে সেটা দেখায়নি, পরের দিন চিড়িয়াখানায় যাওয়ার। আর আমার স্কুলের এক টিচার, সে ছিল আমার মায়ের বন্ধু। সে রাত্রির বেলা বলে দিল, বাবিন তো কিছুই পড়াশোনা করছে না, এরকম ভুলভাল লিখেছে, ও 0 পেয়েছে 25-এর মধ্যে হিস্ট্রিতে। ব্যাস উদম ঠ্যাঙানি খেলাম। তো ওই, মানে আমি হাতে পায়ে খুব একটা দূরত্ব ছিলাম না। দুষ্টুমিটা শুরু হলো স্কুল লাইফে। স্কুল লাইফও মানে ক্লাস 9-10-এর পর থেকে অনেক রকম কেচ্ছা কেলেঙ্কারি করেছি। সেগুলো টিচারদের পেছনে লাগা থেকে আরম্ভ করে পাড়ায় গণ্ডগোল, অনেক কিছু আর কি। তো দুষ্টুমিটা ইনফ্যাক্ট তখন থেকে শুরু হয়। মানে তাহলে বলা যেতে পারে তুমি ছোট থেকে খুব একটা দুষ্টু ছিলে না, শান্তশিষ্টই ছিলে। ওকে। তো দাদা, তুমি তো অনেক বছর ধরে অভিনয় জগতে আছো। মঞ্চে তো কাঁপিয়ে একদিন, মানে এককালীন প্রচুর এখনো অভিনয় এখনো এখনও চলছে। করছো। এই তো 27শে নভেম্বর আমার দিল্লিতে আমার যে দল আর কি, গ্রিন রুম থিয়েটার, তার একটি নাটক লঞ্চ হলো। নাটকটা 4 বছর বাদে একদম নতুন করে করলাম, এটার 32তম শো হলো। অসুখ, খুব বিতর্কিত নাটক। নাটকটি কলকাতা একাডেমিতেই প্রায় 11টি শো হয়েছে। তো সেটার এই খুব বড় করে এই শোটা হলো ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারের স্টেইন অডিটোরিয়ামে। তো সেটা করে এই জাস্ট ফিরলাম। এখন একটা ছবির পোস্টের কাজ চলছে আর কি। তো এই চলছে। তো তুমি তো অনেক বড় বড় মানুষদের সাথে অভিনয় করেছো, অনেক ভালো পুরস্কারও পেয়েছো, অনেক বড় বড় পুরস্কার পেয়েছো। তো জীবনে এমন কোনো আক্ষেপ আছে যে যেটা ইস হলো না বা পেলাম না? দেখো, আমি না ব্যাপারটাকে অন্যভাবে দেখি। অ্যাকচুয়ালি এটা একটা তীর্থযাত্রা, এর কোনো তীর্থক্ষেত্র নেই।
মানে ইটস জাস্ট লাইক এ জার্নি। তুমি চলছো, কোথায় যে পৌঁছবে এমন কোনো গন্তব্যস্থান কিন্তু আমাদের নেই অ্যাকচুয়ালি। তো এই তীর্থযাত্রায় চলছে আর কি। চলাটাই কখনো আনন্দ দেয়, কখনো দুঃখ দেয়, কখনো প্রচণ্ড টেনশন হয়, আতঙ্কে ভুগি, আবার কখনো নিরলস আনন্দ, এক অদ্ভুত সৌন্দর্য স্নানের অনুভূতি হয়। তো মানে বেসিক্যালি পাওয়া না পাওয়া মানে এই তোলমোল আমি কখনো করিনি, মানে আমি সেইভাবে জীবনটাকে দেখিও না, এবং আমার নাট্য জীবন বা চলচ্চিত্রের জীবনটাকেও সেইভাবে দেখি না। এটা জাস্ট একটা তীর্থযাত্রা, আমরা এগিয়ে চলেছি। তো আমাদের প্রত্যেকের জীবনেই একজন করে আইডল মানুষ থাকে, যে যে মানে যাকে আমরা দেখি, দেখে ভালো লাগে এবং তার মতন হওয়ার চেষ্টা করি। তো তোমার জীবনে এমন কেউ আছে যাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছো? অ্যাকচুয়ালি কি জানো তো, একজন নেই আমার জীবনে কেউ, মানে যেটা ওই মিউজিকে বলো, ডান্সে বলো, যে একজন গুরু থাকে, মানে তিনি আমার সব কিছু। আমার থিয়েটার জীবন বা চলচ্চিত্র জীবনে সেরকম কেউ নেই। আমি বহু মানুষের থেকে বহুভাবে প্রভাবিত হয়েছি বিভিন্ন সময়ে। আমার সৌভাগ্য হয়েছে, আমি পিটার ব্রুকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, গুন্টার গ্রাসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, মার্শাল মার্শোর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কাজ করা মানে কাজ শেখার সুযোগ পেয়েছি বেসিক্যালি। জাপানের তোশি, তার সঙ্গে, তার কাছে কিছুদিন সান্নিধ্য পেয়েছি তার। তো এইরকম। আর কলকাতায় তো আমাদের প্রফেসরই ছিলেন কুমার রায়, মনোজ মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তরুণ রায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, গণেশ মুখার্জি। তো এনাদের সান্নিধ্য খুব কাছ থেকে পেয়েছি, অমর ঘোষ। তো সে দেবাশিস দাশগুপ্ত, মিউজিক ডিরেক্টর। তো এনাদেরকে খুব কাছ থেকে দেখেছি এবং এনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটা মানে সব দিক থেকেই, ওই প্রতিটা মানুষের থেকেই, এরা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তাদের থেকে কিছু কিছু করে পেয়েছি, শিখেছি, আজও শিখছি, এই চলছে। তুমি একটা বাংলা সিনেমা পরিচালনা করেছো যার নাম সাজঘর। সেখানে বুম্বাদা আছে, অঙ্কুশ আছে, ঐন্তিলা আছে। এই তিনজনকে কম্বিনেশন করে কাকে মানে কীভাবে মনে হয়েছে যে না এটা এনাকে নিলে ঠিক হবে, এই চরিত্রটা এনার জন্য ঠিক, ওই চরিত্রটা ওনার জন্য ঠিক আছে? তো কীভাবে তুমি দেখেছিলে যে এরাই এই সিনেমাটার জন্য উপযুক্ত? অ্যাকচুয়ালি এই সিনেমাটা আমার একটা থিয়েটার। এটা ধরো 2009-এ বিসমিল্লা নাম দিয়ে আমি এই থিয়েটারটা করেছিলাম দিল্লিতেই। তারপরে সেটা সারা ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে এটা শো হয়েছে, এবং দর্শক যেভাবে এই নাট্য প্রযোজনাটিকে স্বীকৃতি দিয়েছে এবং ভালোবেসেছিল, সেখান থেকে কোথাও আমার একটা মনে হয় যে এটা চলচ্চিত্রে আসা উচিত আর কি। তো সেখান থেকেই আমার ওই একটা স্বপ্ন লালন করেছিলাম। তারপরে 2016 থেকে ইনফ্যাক্ট আমি এইটা ছবি করব বলে বোম্বাদার সঙ্গে যোগাযোগ করি। বোম্বাদার সঙ্গে আমার অনেক দিনেরই পরিচয়, কিন্তু মানে এই চরিত্রটা বাংলায় করতে হলে বোম্বাদা ছাড়া আমি আর কাউকে ভাবিনি। তো তার জন্য অনেকটা টাইম বসেছিলাম, কারণ একটা বড় সিনেমা তৈরির অনেক রকম ঝঞ্ঝাট থাকে, আর এটা পিরিয়ড ফিল্ম। তো সেক্ষেত্রে আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে, কিন্তু আমি এই ব্যাপারটায় কনফার্ম ছিলাম যে এটা বোম্বাদা ছাড়া ওই চরিত্রটা অন্য কাউকে দিয়ে মানাবে না বা হবে না। তো সেটা করতে করতে আলটিমেটলি 2022-23 সে ছবিটার শুটিং কমপ্লিট হয়, এডিটিং কমপ্লিট হয়, এখনও পোস্টের কাজ কিছু বাকি রয়েছে। আর অঙ্কুশ ঐন্দ্রিলা, এটা পরবর্তীকালে ওরা ওদের যখন এই বিভিন্ন চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি, তখন আমি অঙ্কুশের একটা কাজ দেখেছিলাম, দেখে আমার মনে হয়েছিল যে ওর মধ্যে এক কমেডি টাইমিং, এটা একটা খুব বড় ব্যাপার, যেটা শাহরুখ খানের মধ্যে আছে, যেটা খুব বড় অভিনেতাদের মধ্যে থাকে, সেইটা ওর মধ্যে সাংঘাতিকভাবে রয়েছে আর কি। যদিও ও যে চরিত্রটা করেছে একদমই কমেডি চরিত্র নয়। আর ঐন্দ্রিলা, আমার ঠিক যে যে কোয়ালিটিগুলো দরকার ছিল, তাকে নাচে পারদর্শী হতে হবে, তারপরে তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকতে হবে,
তার লুক ওয়াইজ ওই পুরনো ক্যারেক্টারটার সঙ্গে মানিয়ে যায়, সেইভাবে সবগুলো ব্যাপার যখন ম্যাচ হয়ে গেল, তারপরে মানে সত্যি কথা বলতে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আর বোম্বাদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স তো বহু পরিচালকেরই আছে। দাদা প্রায় 350-র উপর ছবি করে ফেলেছে, তো সেদিক থেকে মানে উনি একজন লেজেন্ড, লিভিং লেজেন্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রথম দিকে কাজ করতে একটু শুরুতে টেনশন ছিল যে এত বড় মাপের অভিনেতা, নায়ক, তিনি কি মানে আমি কি পারবো তার সঙ্গে পুরোপুরি। কিন্তু যখন কাজ শুরু হওয়ার কদিন আগে থেকেই, মানে বেশ কিছুদিন আগে থেকে ওনাকে দেখলাম যে উনি হচ্ছেন মানে এমন একটা মানুষ যার সময় জ্ঞান সাংঘাতিক রকম, যার নিয়মানুবর্তিতা অসাধারণ, যার প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট দেওয়ার ক্ষমতা আছে। অ্যাকচুয়ালি কী বলতো, রেসপেক্টটা তো এই যে আমরা একজন অভিনেতাকে রেসপেক্ট করি, তার মানে উনি কিন্তু আমাদের কাছ থেকে রেসপেক্টটা আদায় করে নেন, মানে সেই ক্ষমতাটা ওনার আছে। আর পরিচালনা করতে গিয়ে আমার কোনো রকম এক বিন্দু অসুবিধা হয়নি। একদিনের একটা মজার ঘটনা বলি। সেদিন একটা ডান্সের সিকোয়েন্স ছিল, সেই পিরিয়ডের একটা মুজরা দেখানো হচ্ছিল। তো সেখানে ন্যাচারালি ডান্স সিকোয়েন্সে কী হয়, ডান্স কোরিওগ্রাফারই সব কিছু ওনার উপরে দায়িত্ব থাকে, আমাদের খুব একটা তখন কাজ থাকে না। তো এইটা ডান্স পরিচালনা করেছেন ডক্টর শাশ্বতী সেন, যিনি বিরজু মহারাজের পরেই কত্থক গুরু আর কি ভারতবর্ষে। অ্যাকচুয়ালি এই সিনেমাটিতে প্রথমে বিরজু মহারাজজিরই ডান্স কোরিওগ্রাফ করার কথা ছিল, এবং উনি শুরুর দিকে খানিকটা কাজ শুরুও করেছিলেন, তারপরে উনি মারা গেলেন। তো যার ফলে তারপরেই যিনি ভারতবর্ষের, এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ডক্টর শাশ্বতী সেন, তো উনি ডিরেকশন দিতে এলেন, মানে ডান্স ডিরেক্টর হিসেবে এলেন। প্রবলেমটা কী হলো, একটা দিন সকাল থেকে আমরা শ্যুট করছি, এবার বোম্বাদাকে টাইম দেওয়া রয়েছে দুপুর 12টার সময়। এবার কিন্তু সকাল 7টা থেকে কাজ শুরু করেও ওনার প্ল্যানিং ছিল যে আমি অন্যদের কাজটা আগে কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে বোম্বাকে ডাকবো, ডেকে ওর পোর্শনটা করব। সে মানে উনিও যথেষ্ট বয়স্ক মানুষ, নিরলস পরিশ্রম করে কাজ হতে হতে দেখা গেল একটা সময় এসে যে বোম্বাদা মেকআপ টেকআপ করে, ওনার টাইমিং সেন্স অসাধারণ, উনি রেডি হয়ে বসে আছেন। এবার বোম্বাদার পোর্শনটা আসার আগে যে কাজগুলো করে নেওয়ার দরকার, সেটা শাশ্বতী সামহাও গুছিয়ে উঠতে পারেননি তখনও। তো আমরা খবর পাঠালাম যে দাদা তুমি একটু ওয়েট করো, উনি কাজটা করে নিয়ে। তুমি বিলিভ করবে না, আমরা বিকেল 5টায় বোম্বাদাকে ডাকলাম, উনি ওই কমপ্লিট পোশাক পরে মেকআপ নিয়ে, মেকআপ ভ্যানের মধ্যে 12টা থেকে 5টা বসে রয়েছেন, ওনার মাথার যন্ত্রণা করছে, ওর থেকে একটা কথা নয়। আমি গিয়ে বললাম যে সরি দাদা, এটা তো আমার হাতে নেই, এটা তো। উনি বলেন না না না, আমি বুঝতে পারছি, আসলে ওই চুলে প্যাচেসটা লাগানো রয়েছে, তো যার ফলে একটু মাথা ধরেছে আর কি। তো এই ওই লেভেলের একজন অভিনেতা, এটা যদি ওনার জায়গায় অন্য কেউ হতো, তাহলে সে হয়তো ফ্লোর ছেড়ে চলে যেত, বা ট্যান্ট্রাম দেখাতো, বা অনেক কিছু করতে পারতো। উনি মুহূর্তে এলেন এবং ফ্লোরে আসার সঙ্গে সঙ্গে শাশ্বতী বললেন জড়িয়ে ধরে, বাবা তোকে একটু বসিয়ে রাখলাম, এবারে শুধু তোর কাজ করব, আর বাকি আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ফটাফট চল শুরু করি। ব্যাস, উনি তারপরে কাজ করতে লাগলেন, এবং রাত 1:30টা পর্যন্ত শ্যুট করে পুরো কাজটা কমপ্লিট করে দিলেন। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। অঙ্কুশেরও তাই, অঙ্কুশের মাত্র 7-8 দিনের কাজ ছিল। অনেক দিন দেখেছি যে শ্যুট নেই অঙ্কুশ চলে এসছে, এসে বললো না আমি একটু অ্যাম্বিয়েন্সটার সঙ্গে অ্যাকাস্টমড হচ্ছি। তাই আমি বুঝতে পারলাম যে ওর ভালো লাগছে, অ্যাকচুয়ালি ভালো লাগাই তো, আদারওয়াইজ তো আমি আলুর ব্যবসা করতে পারতাম, অন্য কিছু করতে পারতাম। আমি মানে কেন এই থিয়েটার আর সিনেমা নিয়েই জীবনটা কাটাচ্ছি, বা এই কোথাও একটা এর যে আনন্দটা দেয়, এর যে যারা এই আনন্দটা উপভোগ করতে পারে, তাদের কাছে তো এটা একটা এক্সপিরিয়েন্স, মানে আবার সেই ঘুরে এসে বলা যায় তীর্থযাত্রা।